হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকে আপনাদের সাথে আছি আমি ফারজানা ফরিদ লিমা। আজকে আমি 6 এবং 7 এর নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। যদিও বা এই টপিকটি শুধুমাত্র 6 এবং 7 এর স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট না, বেসিক্যালি এটা যত বড় ক্লাসে উঠতে থাকবেন লাইক জেএসসি, এসএসসি, এইচএসসি স্টুডেন্টদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। সো আমরা দেরি না করে টপিকটি ডিটেইলে চলে যাই। স্ক্রলে আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি ন্যারেশন, আমি নিজেও বললাম। তো আমি একটা সুন্দর করে ছক অলরেডি করে রেখে দিয়েছি আপনাদের জন্য। বেসিক্যালি এই ছকটা দিয়ে ন্যারেশন স্টার্ট করতে হয়। তো ফার্স্টে আমি যে জিনিসটা বলবো, এই ন্যারেশনের ভিডিওটা দেখার আগে আপনারা টেন্সের ভিডিও বা টেন্স বই খাতা ঘেটে আরেকটু রিভাইজ করে নেবেন, আদারওয়াইজ এই ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝবেন না। কারণটা হচ্ছে ন্যারেশন বেসিক্যালি টেন্স বেসড। আপনার যদি টেন্সের নলেজটা ডেপথটা ভালো থাকে দেন আপনি ন্যারেশন অটোমেটিক্যালি ভালো করতে পারেন। সো টেন্স রিভিশন দিবেন। টেন্সের আমার নিজের ভিডিও আছে আমাদের এই টেকনিক ইজি এডুকেশনে, সেটা একটাবার যে চেক করে আসুন, তারপরে এই ভিডিওটা দেখা স্টার্ট করুন। সো আমার মনে হয় যে এতক্ষণে সবাই হয়তো দেখা শুরু করে দিবেন ওই ভিডিওটা। আমি আমার পড়ায় চলে আসি। হাতের বাম দিকে ন্যারেশনের দুটো ভাগে যে ভাগ করা হয়, সেই প্রথম ভাগটা হাতের ডান দিকে আমি লিখেছি, সেটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট মানে সরাসরি। যেহেতু ন্যারেশন দ্বারা আমরা যে কোনো ব্যক্তি, উক্তি বা বক্তব্যকে বুঝি, তো এই উক্তি বা বক্তব্য বা ন্যারেশন বা স্পিচকে আমরা দুভাগে ভাগ করি। একটি হচ্ছে হাতের বাম পাশে লেখা, যেটা ডাইরেক্ট ন্যারেশন, আরেকটিকে বলছে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন। সো ডাইরেক্ট ন্যারেশন বলতে সরাসরি যে স্পিচ, বক্তব্য দেওয়া হয় সেটাকে বোঝানো হয়। অর্থাৎ কারো কোনো কথা, উক্তি, বক্তব্য কোনো প্রকারের পরিবর্তন করা ছাড়াই যখন সেটা হুবহু লেখা হয় তখন সেটিকে আমরা বলি ডাইরেক্ট ন্যারেশন। অপরদিকে যখন কোনো ব্যক্তির উক্তি, বক্তব্য বা কোনো কথাকে কিছুটা পাল্টে বলা হয় সেটিকে আমরা বলে থাকি ইনডাইরেক্ট ন্যারেশন। সো ছকে চলে যাচ্ছি। যদি ডাইরেক্ট ন্যারেশন মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি আছে সেটাকে আমরা বলছি ডাইরেক্ট, অর্থাৎ হুবহু যে কথা বা উক্তিটি বলা হয়েছে। তো এই ইনভার্টেড কমা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেটি রয়েছে ডাইরেক্ট ন্যারেশনে, আর ইনভার্টেড কমা ছাড়া অংশটাকে দেখলেই বুঝবেন সেটি রয়েছে ইনডাইরেক্ট ন্যারেশনে। সো এই ডাইরেক্ট ন্যারেশন টির ইনভার্টেড কমার ভেতরের অংশটি যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেটিকে যখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব, আমরা ইনভার্টেড কমার ভিতরের অংশটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। একদম ইজি। দেখুন আমি চেঞ্জটি লিখছি। হি সেইড, তখন আপনারা সেইডই ব্যবহার করতে পারেন, চাইলে টোল্ডও ব্যবহার করতে পারেন। আপনাদের স্কুল থেকে যেটা সাজেস্ট করে আপনারা সেটাই ব্যবহার করবেন। আমি সেইড দিয়ে লিখছি। কমা উঠে যে বসাতে হবে দ্যাট, তখন হয়ে যাবে হি সেইড দ্যাট। এখন খেয়াল করুন, ন্যারেশনে ইনভার্টেড কমার ভেতরে অংশটিতে সাবজেক্টকে পরিবর্তন করতে হয়। অনেক সময় অবজেক্ট এ যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট রয়ে থাকে সেটাকেও আমাদের পরিবর্তন করতে হয়। কিরকম পরিবর্তন করতে হয়? যেমন আই রাইট আ লেটার, কথাটি বলছে কে? হি, মানে সে বলছে, আমি কিন্তু বলছি না। যখন আমি ইনভার্টেড কমাটি তুলে দিব তখন এই আইটি হয়ে যাবে হি, হয়ে যাবে হি সেইড দ্যাট। হি রাইট এর পাস্ট ফর্ম, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা এই সেন্টেন্সটিকে পরিবর্তন করছি, হয়ে যাবে রোট। হি রোট আ লেটার। বাদ বাকি যা আছে তা হুবহু বসে যাবে। ঠিক একইভাবে যদি ইনভার্টেড কমার ভেতরে অংশটুকু থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তখন সেটিকে ইনডাইরেক্ট করার সময় আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। কিরকমটি হয়ে যাবে? আগের মতনই। সেইডের জায়গায় আপনারা আবারও টোল্ড ব্যবহার করতে পারেন, আমি সেইড ব্যবহার করছি। হি সেইড, কমা উঠে যে ব্যবহার করব আমি দ্যাট, হি সেইড দ্যাট। আইটা ঠিক আগের মতন, হি, আমি না, আইটি হচ্ছে হি, তাহলে ব্যবহৃত হয়ে যাবে হি। হি, এখন হি এর সাথে ব্যবহৃত হয় ওয়াজ, ওয়্যার হয় না, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ। হি ওয়াজ
রিডিং, রিডিং এর মতনই অপরিবর্তিত থাকবে। একইভাবে যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেটিকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব পাস্ট পারফেক্ট টেন্সে। কিরকম হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে বাক্যটি? she said that আইটি হচ্ছে ঠিক আগের দুটো সেন্টেন্সের মতো she, that she have past perfect tense হয়ে যাবে had, she had done her, my মানে আমার, এই my কথাটি বলছে she, তার মানে হয়ে যাবে her মানে তার। she said that she had done her duty। আমি যে এভাবে সাবজেক্ট অনুযায়ী ইনভার্টেড কমার ভিতরের ব্যক্তিবাচক অবজেক্টটিকে পরিবর্তন করছি, সেটিরও একটি ছক রয়েছে। ইনশাআল্লাহ আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিতে সক্ষম হব। লাস্ট প্রেজেন্ট টেন্সের নিয়মটাতে চলে যাই। যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটাকে আমরা পরিবর্তন করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে বাক্যটি হবে অনেকটা এরকম, দে said that, উইটা কারা? দে, তাহলে এখানে হয়ে যাবে that they have হয়ে যাবে had, had been, বিনের মতনই থাকবে had been। এরপর বাকি অংশ অপরিবর্তনীয় থাকবে, working for 2 hours। এখন যদি আমি এতটুকুকে সাম আপ করতে চাই, আপনাদেরকে যদি আরো শর্টকাট ওয়েতে বোঝাতে চাই, তাহলে মনে রাখার একটি সহজ পদ্ধতি হলো ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন যদি থাকে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্টের তো 4টা প্রকার আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আমি সিরিয়ালি লিখেছি। সেগুলো সবগুলো প্রেজেন্ট হয়ে যাবে পাস্ট। দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একদম সহজে সব প্রেজেন্ট গুলো হয়ে যাবে পাস্ট। এভাবে আপনারা এই জিনিসটা মুখস্থ করতে পারেন। এরপরে আমরা চলে আসব কিভাবে ডাইরেক্ট ন্যারেশনের পাস্ট টেন্সের বাক্যগুলোকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব ডাইরেক্ট ন্যারেশন বা স্পিচের ইনভার্টেড কমার ভিতরে অংশগুলো যদি থাকে পাস্ট এবং ফিউচার টেন্সে, সেগুলোকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশনে চেঞ্জ করা যায়। তো ফার্স্টে আমাদের যে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু রয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন এই বাক্যটিকে আমরা কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব সেটা দেখে নেই। সাবজেক্ট এরপর মেইন ভার্বটুকু হুবহু একই থাকবে, হি সেইড। আগেও যেরকম বলেছিলাম আপনারা ইচ্ছা করলে টোল্ড ব্যবহার করতে পারেন। দেন কমাটি উঠে যেয়ে বসবে দ্যাট, হয়ে যাবে হি সেইড দ্যাট। এখন ঠিক আগের মতো, আই মানে আমি না, হি যে কথাটি বলছে, তার মানে ইনভার্টেড কমাটি যখন আমরা উঠিয়ে ফেলবো তখন আইটিকে পরিবর্তন করে ফেলতে হবে, আই হয়ে যাবে হি। হি সেইড দ্যাট হি। পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমরা এখন হ্যাড ব্যবহার করব, হি হ্যাড। মেইন ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম which is written, he had written a letter। বাকি অবজেক্টটুকু হুবহু একই থাকবে। এখন চলে যাব আমরা আমাদের সেকেন্ড টেন্সের নিয়মটাতে, যেখানে ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আমরা এটাকে পরিবর্তন করছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। হয়ে যাবে she said that, I হয়ে যাবে she was reading রয়েছে, এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, had been। বাকি
রিডিংটুকু রিডিংই থাকবে, ফুল স্টপ। এখন পাস্ট পারফেক্ট টেন্স এর পরিবর্তনটি কিভাবে করব? পরপর দুটি নিয়ম আমি একত্রে বোঝাচ্ছি, যেহেতু নিয়ম দুটোর চেঞ্জিং প্রসেসটা সেম। পাস্ট পারফেক্ট টেন্স যদি ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু থাকে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও থাকতে পারে, তখন আমরা অপরিবর্তনীয় অবস্থায় রাখবো বাক্য দুটিকে। শুধুমাত্র ইনভার্টেড কমা তোলার জন্য আমরা যতটুকু অংশ পরিবর্তন করব সেটা হচ্ছে হি সেড দ্যাট। এখন সাবজেক্টটাকে পরিবর্তন করব, হিতেই দেওয়া আছে, তাহলে আমাদের আর পরিবর্তন করতে হচ্ছে না। দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটিকেও আমরা অপরিবর্তনীয় রাখবো, তখন সেন্টেন্সটি হয়ে যাবে হি সেইড, কমা উঠে যে ব্যবহৃত হবে দ্যাট, হি সেইড দ্যাট, আইটি হয়ে যাবে হি, দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং for 2 years. এখন লাস্ট ওয়ান আমাদের ফিউচার টেন্স। ফিউচারে যে কোনো টেন্সেই থাকুক না কেন বাক্যটি, হোক ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অর পারফেক্ট কন্টিনিউয়াস, সবগুলো মানে এই চারটি ফিউচারের ক্লাসিফিকেশনে যে কোনো একটি ইনভার্টেড কমার ভিতর দেওয়া থাকলে আমরা সেটিকে করব ফিউচার ইন দি পাস্ট, এই নিয়ম অনুযায়ী। তো জিনিসটা কি? জিনিসটা হবে এরকম, শ্যাল, উইল, এই দুটো অবশ্যই ফিউচার টেন্সে ব্যবহৃত হবে এই ইনভার্টেড কমার ভিতরে ডাইরেক্ট স্পিচে। আমরা শ্যালকে করব শুড, ফিউচার ইন দি পাস্ট নিয়ম অনুযায়ী, আবার উইলকে করব উড, এই ফিউচার ইন দি পাস্ট নিয়ম অনুযায়ী। তখন বাক্যটি হবে ঠিক এরকম, শি সেইড দ্যাট, আই হচ্ছে শি, তাহলে আমরা ব্যবহার করব শি, শি সেইড দ্যাট শি, উইল হয়ে যাবে উড, শি উড হেল্প। বেসিক্যালি এই নিয়ম অনুযায়ী আমরা স্পিচ বা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, এক্সেট্রা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারবো। আমাদের বেসিক হিসেবে এই ছকটাকে ধরে নিতে হবে। এখন আমরা স্পিচ বা ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করব, ছক ব্যতীত তার আরেকটি নিয়ম দেখব। এক্ষেত্রে আমাদের ওই ছকের মতো টেন্স অনুযায়ী ইনভার্টেড কমার ভেতরে যে উক্তি বা বক্তব্যটি থাকবে সেটাকে কোনো ধরনের পরিবর্তন করার প্রয়োজন হবে না। তো কখন আমরা ইনভার্টেড কমার ভেতরের বাক্যটিকে বা বাক্যাংশটিকে পরিবর্তন করব না, সেটা এই নিয়মে আমি স্পষ্ট করে লিখে দিয়েছি। এখানে লেখা আছে ডাইরেক্ট স্পিচটিতে মানে ইনভার্টেড কমার ভিতরের অংশটি যদি ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত কোনো ধরনের কাজ বা কর্ম, হতে পারে কোনো প্রবাদ প্রবচন, এগুলোকে যদি নির্দেশ করে থাকে, তখন আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় ইনভার্টেড কমার ভেতরের অংশটি কোনো ধরনের কোনো পরিবর্তন করব না, অর্থাৎ টেন্সের কোনো ধরনের পরিবর্তন করব না, মানে মেইন ভার্বটিকে চেঞ্জ করব না। সাবজেক্ট আর অবজেক্টের তো প্রশ্নই আসে না। এখন আমরা কিভাবে এই কাজটি করব আমি সেটা নিচে দেখাচ্ছি। একটি সেন্টেন্স আমি অলরেডি লিখে রেখেছি। হি সেড, সে বলেছিল, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা যেহেতু চিরন্তন সত্য তাই আমরা এটিকে চেঞ্জ করব এভাবে, হি সেইড, কমা উঠে গিয়ে বসবে দ্যাট, হি সেইড দ্যাট, ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে হুবহু বসে যাবে। দি আর্থ মুভস অ্যারাউন্ড, অনেক সময় কোয়েশ্চেনে রাউন্ডও থাকে, কোয়েশ্চেনে যেটা থাকবে আপনি সেটাই ব্যবহার করবেন।
অ্যারাউন্ড, আমি নিচে চলে আসছি, দা সান। ঠিক এরকমটা হবে। এটা খুবই ইজি, আর এই নিয়মটা একটু ডিফারেন্ট বলে অনেক সময় কোয়েশ্চেনে দেওয়া হয়ে থাকে। তো এই হচ্ছে গিয়ে আজকের পর্বে দেখানো হলো আমার ওভারঅল ন্যারেশনে বা স্পিচের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। শুরুতে যে ছকটি দেখেছি সেটা বেসিক, সেটা সমস্ত ধরনের ন্যারেশনের সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আমার পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।